ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখতেছো যে লিখিত অংশে তুমি 1 মার্কও কমন পাও নাই, তাইলে তুমি কি করবা? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি লিখিত অংশে তুমি 1 মার্কও কমন না পাও, এই ক্ষেত্রে তোমার কি করার আছে আসলে? দেখো, তোমার লিখিত অংশে মার্ক হচ্ছে 40, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 40 মার্ক এসেছে, 40 মার্কের মধ্যে 40 মার্কই তোমার কমন না। তখন তুমি কি করবা? তুমি কি বসে থাকবা? তোমার তো লিখে আসতে হবে, তোমার তো চান্স পাইতে হবে। তুমি যদি লিখে আসো মার্ক পাবা, তাহলে তোমার কি করতে হবে ওই সময় আমি তোমাকে বলছি। দেখো দেখো তোমার যদি এই যে বিষয়গুলো, ধরো প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাংলা বোর্ড থেকে যে প্রশ্নগুলো আছে, বাংলা এইচএসসি বোর্ড বই থেকে যে প্রশ্নগুলো থাকে, সেইগুলো তোমার মোটামুটি একটাও কমন না। তাহলে তুমি কি করবা সেই ক্ষেত্রে? ধরো প্যারাগ্রাফটা তোমার কমন আসেনি, তাহলে তোমার সেই ক্ষেত্রে কি করার আছে? প্যারাগ্রাফ ধরো কমন আসেনি, ধরো এমন একটা প্যারাগ্রাফ এসেছে তোমার কমন না, বা তুমি আগে কখনো পড়োনি বা পড়েছো বা লিখতে পারবা না, তাহলে তোমার ধরো আমি কথার কথা ধরি, ধরো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা আসলো। এখন তুমি এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তুমি কি জানো সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং করবা, মানে মাথার মধ্যে আগে থেকেই তথ্যগুলো তুমি নিয়ে আসবা। ওই সময় মানে ভর্তি পরীক্ষায় ওই সময় তুমি বসে যে ভাববা, তোমার লিখতে হবে, তুমি ভাববা যে এই যে এই ক্লাইমেট চেঞ্জ আসলে কি, ক্লাইমেট চেঞ্জ জিনিসটা আসলে কি, ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে পরিবেশে বা বিশ্বে কি কি ক্ষতি হচ্ছে, এটা যেহেতু নেগেটিভ ইস্যু, আর যদি পজিটিভ ইস্যু থাকে তাহলে সেটার প্রভাবে তোমার পরিবেশে বা বিশ্বে কি কি উপকার হচ্ছে, বা তোমার হচ্ছে কি কি প্রভাব পড়তেছে আসলে, মানে তারপরে ভাববা তুমি এটার প্রতিকার কি, এটার ফলাফল কি, এটা কিভাবে সমাধান দেওয়া যায়। এইভাবে তুমি মানে ভাববা ওই জায়গায় বসে, ভাবে যেই মানে তথ্যগুলো, যেই ইনফরমেশন গুলো তোমার মাথায় আসুক না কেন, সেই ইনফরমেশন গুলো তুমি খাতায় লিখে দিবা। একটু ভাববা, 2-3 মিনিট ভাববা, ভাবার পরে তুমি যে ইনফরমেশন গুলো তোমার মাথায় আসবে না কেন তুমি লিখে দিবা। 7-8 লাইনও যদি লেখো 10 মার্কের মধ্যে ভালো মার্ক পাবা, মানে যদি তোমার প্রাসঙ্গিক তুমি লিখতে পারো, ওই ইনফরমেশন যে ইনফরমেশন আসুক না কেন তুমি লিখে দিবা। এরপরে আসো এক্সপ্লেনেশন যদি আসে কোথা থেকে আসে? টেক্সট বুক থেকে। এখন এক্সপ্লেনেশন যদি তোমার আসে, ধরো এমন একটা এক্সপ্লেনেশন দিল, হোল্ড ফাস্ট টু ড্রিম, লাইফ ইজ এ ব্রোকেন ওয়াইন বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। এই ক্ষেত্রে তুমি প্রথমে ভাববা যে ও, এই কবিতাটা তো ড্রিম থেকে নেওয়া হয়েছে, তাহলে প্রথমে ওই লাইনটা লিখে দিলে যে এই লাইন দুইটা ড্রিম পোয়েম থেকে আমার এই লাইন দুইটা নেওয়া হয়েছে। তারপরে তুমি ভাববা যে আর কি কি দেওয়া যায়, তুমিও ড্রিম কবিতা পড়েছো কিন্তু তুমি এক্সপ্লেনেশন পড়োনি, কিন্তু কি কি তোমার দেওয়া যাইতে পারে, তুমি এভাবে বানাই বানাই লিখবা। বা ভাববা যে এখানে কবি আমাদের বলছেন যে স্বপ্ন দেখার জন্য এখানে আমাদের কবি স্বপ্ন দেখার পরামর্শ দিচ্ছেন, এখানে আমাদের কি কবি স্বপ্ন দেখার পরামর্শ দিচ্ছেন, স্বপ্ন ছাড়া জীবন ডানা ভাঙা পাখির মতো। এখানে কবি ওই পাখির সাথে তুলনা করেছেন, আমাদের জীবনকে ওই পাখির সাথে তুলনা করেছেন, যেই পাখিটার আসলে ডানা ভাঙা, যেইটা হচ্ছে তোমার ডানা ভাঙার কারণে উড়ার সক্ষমতা হারিয়েছে, উড়ার সক্ষমতা হারিয়েছে। এছাড়াও তুমি দিবা এই যে স্বপ্ন ছাড়া আমাদের জীবন উদ্দেশ্যহীন, হতাশাগ্রস্ত, তাই কবি আমাদের স্বপ্ন দেখার পরামর্শ দিয়েছেন। এইভাবে তুমি নিজেকে বানাই বানাই মানে ভেবে 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 লিখবা, ভাববা, ভেবে 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 লিখবা। এরপরে দেখো সেন্টেন্স মেকিং এর বিষয়টা একটু পরে বলছি, তারপরে আমি তোমাকে বলি সারমর্মর বিষয়টা। সারমর্ম ধরো আমি তোমাকে তো পিডিএফ দিয়েছি, ধরো ওর মধ্যে থেকে আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ কমন পাবা। আর যদি ধরো কমন আসেনি, ওর বাইরে এসছে একটা, তখন তুমি কি করবা? তখন ধরো তোমার বাইরে এসছে, তখন কি করবা? পুরা যে সারমর্মটা আছে না, ওই সারমর্মটা একবার পড়বা। তুমি কিছুই বুঝবা না, কারণ ওই সারমর্মের লাইনগুলো খুবই কঠিন কঠিন লাইন হয়, এগুলো বিভিন্ন কবিদের কবিতার লাইন তুলে দেয় এরা, এজন্য তুমি প্রথমে কিছু বুঝবা না। এরপরে তুমি আরেকটা জিনিস আরেকবার তুমি পড়বা, ওই সারমর্মটা আরেকবার পড়বা, তারপরে একটু একটু তুমি বুঝতে পারবা, তারপরে তুমি আরেকবার পড়বা, তাহলে তোমার পুরাটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি তুমি একটা আইডিয়া পাবা, একেবারে বইয়ের মতো তোমার হবে না, কিন্তু মোটামুটি কিছুটা তুমি বুঝতে পারবা। যাই বুঝবা না কেন সেটাই তুমি লিখে দিয়ে আসবা সারমর্ম। তুমি যেটা যতটুকুই বোঝো না কেন সেই ততটুকু তুমি লিখে দিয়ে আসবা। সারমর্ম কিন্তু খুব বেশি বারে লেখা লাগবে না, 4 থেকে 5 লাইন মাত্র। এরপরে দেখো ভাব সংশোধনের ক্ষেত্রেও তাই, ধরো কমন আসেনি, তাহলে নিজে মানে থিঙ্ক করবা, ভাববা, সেই অনুযায়ী মানে লিখে দিয়ে আসবা। তুমি মানে খুব বেশি লেখা লাগবে না, ওখানে তোমার জায়গা মানে লেখার মানে যতটুকু প্রয়োজন ততটুকুর মতোই তোমার লেখার মতোই জায়গা থাকে খাতায়। এবার দেখো বাংলা বোর্ড বই থেকে প্রশ্ন, বাংলা বোর্ড বই থেকে, তুমি তো বাংলা বোর্ড বইটা পড়েছো এতদিন ধরে, তো এখান থেকে প্রশ্ন আসলে পারবা না এটা আমি বিশ্বাস করবো না। যদি তুমি কখনোই মনে হচ্ছে যে প্রশ্নগুলো অনেক কঠিন, তখন তুমি বাংলা যেই গল্পটা থেকে প্রশ্ন এসছে সেই গল্পের ভিতর থেকে প্রাসঙ্গিক যা জানো, সেই গল্পের ভিতর থেকে ওই প্রশ্নটা সম্পর্কে প্রাসঙ্গিক যা জানো লিখে দিয়ে আসবা।
ওই গল্পটার ভিতর থেকে তুমি ওই প্রশ্নটা সম্পর্কে প্রাসঙ্গিক যা জানো তুমি লিখে দিয়ে আসবা। এরপরে তোমার যদি আরেকটা আছে প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ তুমি ইন্টারমিডিয়েটে এইচএসসির জন্য যেই প্রয়োগ অপপ্রয়োগ গুলো পড়ছিলে ওইগুলোই আনাম, ওইগুলোই তুমি কমন পাবা। প্রয়োগ অপপ্রয়োগ দেখলেই তুমি বুঝতে পারবা যে কোন জায়গাটায় ভুল আছে, ও তুমি পারবা। এরপরে লাস্টে আসি সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং এর জন্য তোমাদের 3 মাস আগে থেকে বলছিলাম যে ভাই অন্তত টেক্সট বুকের ওয়ার্ড মিনিং গুলোর বাংলা মানে তোমরা জেনে যাও, মানে অর্থটা অন্তত জেনে যাও। অর্থটা অন্তত জানলে সেন্টেন্স মেকিং করা খুবই সহজ। সেন্টেন্স মেকিং এর জন্য আজকে আমি তোমাদের একটা লিংক দিয়েছি, ওই ক্লাসটা করলেই তোমার সেন্টেন্স মেকিং একদম পানি। কিন্তু অর্থ না জানলে তো হবে না ভাই, অর্থ না জানলে তো সেন্টেন্স মেকিং পারবা না। এক্ষেত্রে সেন্টেন্স মেকিং এর জন্য যে কাজটা করতে হবে, তুমি একটা জিনিস চিন্তা করবা যে এই যে সেন্টেন্স মেকিং এর যে ওয়ার্ডটা দেয়া থাকবে, ওয়ার্ডটার তুমি যদি অর্থ জানো তাহলে অর্থের সেই ওয়ার্ডটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তাহলে তুমি যদি ওয়ার্ডটা নাউন হয়, ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে তুমি এই নাউন কোথায় বসানো যায়, নাউন যে জায়গায় বসানো যায়, ধরো সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে নাউন বসানো যায়। ওই ওয়ার্ডটার যদি নাউন হয় ওই যেই জায়গায় বসানো যায় সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে বসিয়ে তুমি সেন্টেন্স মেকিং করবা। এরপর যদি জিনিসটা ভার্ব হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স মেকিং করবা। সাবজেক্ট ওই ওটা যদি ভার্ব হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করবা। এরপর যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসে, 100% অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এখানে কি করবা যে অ্যাডজেক্টিভটা হবে এরপর একটা নাউন বসাবা, এরপর একটা নাউন বসিয়ে তুমি সেই সেন্টেন্স মেকিং করবা, শেষ। কিন্তু অর্থ জানতে হবে। সেজন্য অর্থ যদি না জানো তাহলে কিন্তু হবে না। 2-3টাও যদি পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থ যদি জানা থাকে 2-3টাও যদি করে আসো এইভাবে, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবা। আমি যেগুলো বললাম যদি একদমই কমন না আসে তারপরেও তুমি দেখো পরীক্ষা অ্যাপ্লাই করে তুমি ভালো মার্ক পাবা। একেবারে তুমি তো মানে যে তুমি কিছু লিখে আসবা না তাহলে তাও তো হবে না। একবারে মানে এই যে যেভাবে বললাম এইভাবে যদি লিখে আসো, থিঙ্ক করে, একটু ব্রেইনস্টর্মিং করে, একটু চিন্তা করে, একটু নিজের নলেজ দিয়ে লিখে আসো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি লিখিততে ভালো মার্ক একটা পাবা ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।